হ্যালো অ্যাসপিরেন্ট, আজ থেকে আমরা জেনারেল সায়েন্সের ক্লাসটা শুরু করছি। এর আগে আপনারা বা তোমরা সবাই বিভিন্ন রকম ক্লাসে অ্যাটেন্ড করেছো। ম্যাথ ক্লাস, ইকোনমিক্স ক্লাস থেকে শুরু করে হিস্ট্রি, পলিটি, আরো বিভিন্ন যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, জিওগ্রাফি। তো আজ থেকে আমাদের বায়োলজি ক্লাস এবং জেনারেল সায়েন্সের যে পার্টগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তো আজকে আমি বায়োলজি চ্যাপ্টার যে মেন পার্ট, যে বেসিক ফান্ডামেন্টাল, বেসিক যে আমাদের ধ্যান ধারণা, যেটা দিয়ে আমাদের অ্যাকচুয়াল বায়োলজি স্টার্ট হবে, তো তার যে গঠন, তার যে আকৃতি, তার যে প্রকৃতি, তার যে বিস্তার, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি সেল। তো এই সেল সম্পর্কে ধারণা নিতে গেলে আমাদের আমাদের ব্যাকে আসতে হবে যে সেল জিনিসটা কি। তো সেল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন আমাদের বিভিন্ন ইটের প্রয়োজন হয়, বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয়, ইটের, সিমেন্টের, আরো মশলাপাতির প্রয়োজন হয়, সেরকম ভাবে একটা আমাদের হিউম্যান বডি বা বিভিন্ন যে সমস্ত জীবগুলো আমাদের এখানে বিচরণ করে আমাদের আশেপাশে, সেটা ভাইরাসটা আমি ব্যতিক্রম, ব্যাকটেরিয়া হতে পারে, সায়ানো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল থেকে আরো বিভিন্ন যে সমস্ত জীবগুলো আছে, সেই জীবগুলো প্রতিটাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ, ক্ষুদ্র থেকে বৃহৎ যে সমস্ত জীব, যাদের মধ্যে লিভিং, মানে যা লিভিং অর্গানিজম, ঠিক আছে। তো সেই লিভিং অর্গানিজম, প্রত্যেকটা লিভিং অর্গানিজমই হচ্ছে সেল, আমাদের কোষ দিয়ে গঠিত। তো এই লিভিং অর্গানিজমের যে বেসিক জিনিস, আমি যেমন স্টার্টিংই বললাম, একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন বালি ইটের প্রয়োজন হয়, সেরকম একটা বৃহৎ বা একটা ক্ষুদ্র যে সমস্ত জীবগুলো আমাদের চারিপাশে রয়েছে, তাদের গড়ে ওঠার ভিত বলা যায় আমাদের এই সেল, এই কোষ। তো আমরা দেখে নেব, তো সেল জিনিসটা কি। সেল হচ্ছে আমাদের জীবদেহের গঠনগত, কার্যগত একটা একক, ঠিক আছে। তো আর একটা কথা যদি আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে কোষগুলি জীবিত জিনিস তৈরি করে এবং এমন ক্রিয়াকলাপ চালায় যেটার মাধ্যমে জীবন্ত যে জিনিসটা রয়েছে সেটা জীবিত থাকে, ঠিক আছে। এটা ব্যাখ্যাটা খুবই সিম্পল, যে সেল তো একটা অঙ্গাণু, একটা কোষ, একটা কোষের যদি আমি ব্যাখ্যা উদাহরণ দিই, যে কোষটা কিভাবে বিচরণ করে বা কিভাবে আমাদের বিভিন্ন ক্রিয়াকলাপগুলো আমাদের সম্পন্ন করে, তাহলে আমি সেটাকে বলবো যে কোষগুলি জীবিত জিনিস তৈরি করে। অবশ্যই সেল ডিভিশনের মাধ্যমে নতুন সেল ডেভেলপ হয়, ঠিক আছে, একটা সেল থেকে আরেকটা সেল আমাদের উৎপন্ন হয়। তো সেই যে সেলের যে আকৃতি, সেই যে সেলের যে গঠন, সেগুলো যেমন বজায় থাকে একটা জীবিত কোষের মধ্যে, জীবিত কোষের জিনিস তৈরি করার মাধ্যমে, সেরকম ভাবে জিনিস যেমন তৈরি করব, সেল নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যায়, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি সেল থিওরি। আমরা যদি দেখি যে কোন একটা থিওরি সম্পর্কে আমাদের যদি ধারণা নিতে হয়, তাহলে আমরা ব্যাখ্যা করবো যে থিওরি জিনিসটা সম্পর্কে আমরা জানবো থিওরি জিনিসটা কি। থিওরি আসলে আমরা কেন আলোচনা করবো? থিওরি হচ্ছে এমন একটা জিনিস যে কোনো কিছুর আলোচনা হবে, কোনো কিছু বিভিন্ন রকমের সাইন্টিফিক্যালি প্রুভেন হবে, সাইন্টিফিক্যালি মানে সন্ধান হবে, ঠিক আছে। তো এই পর্যবেক্ষণ, এই সন্ধান, এই সমস্ত কিছু তো যুগের পর যুগ ধরে হয়ে আসছে। তো বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবে একটা সেলের কার্যকলাপকে ব্যাখ্যা করেছে। তো সেই যে থিওরি, সেটাকে আমরা সেল থিওরি বলছি। তো এই সেল থিওরি, তো যেটা বলছিলাম যে সেল থিওরি জিনিসটা হচ্ছে যে আমরা কোনো কিছু তথ্য যখন আমরা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ের ধারা অনুযায়ী
তার যে ব্যাখ্যাগুলো করেছে সেই ব্যাখ্যাগুলোকে আমরা যে জিস্ট হিসেবে করি, ঠিক আছে, যদি একটা জিস্ট করি সেই যে তথ্য সেটাকে আমরা সেল থিওরি বলছি। তো সেল থিওরি যে প্রথম যে আমাদের ধারণাটা এসেছে সেই সেল থিওরি হচ্ছে সমস্ত পরিচিত জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, ঠিক আছে। এটা খুবই আমাদের সাধারণ বিষয় যে যত আমাদের জীবিত জীব রয়েছে, যত আমাদের জীব রয়েছে, সেই জীবগুলো একাধিক হতে পারে। সাউন্ড অফ হয়ে গেছে, শোনা যাচ্ছে এবার? আমাকে সেল থিওরি পার্টটা কেটে দিতে হবে আবার ভালো করে বুঝতে। কেউ মেসেজ করে বলবে শোনা যাচ্ছে আমার ভয়েস? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আবার শুরু করছি ভালো করে। তো সেল থিওরি আমরা যখন স্টার্ট করব, যে কোনো থিওরি সম্পর্কে যখন আমরা ধ্যান ধারণা নেবো, সেই থিওরি জিনিসটাকে আমাকে ব্যাকে জানতে হবে। সেই থিওরি সম্পর্কে জ্ঞান ধারণার ওপর আমরা যদি বিস্তার করি, দেখা যাবে যে থিওরি হচ্ছে এমন একটা জিনিস, বিভিন্ন যুগের পর যুগ ধরে বিভিন্ন বিজ্ঞানীগণ তাদের যে পর্যবেক্ষণ, তাদের যে সন্ধান বলুন, সায়েন্টিস্টরা বিভিন্ন রকম ব্যাখ্যা করে বিভিন্ন রকমের তথ্য আমাদেরকে দিয়েছে। তো সেই তথ্য অনুযায়ী আমরা সেল থিওরির যে পার্ট ওয়ান প্রথমেই যদি আমরা জানি, তাহলে আমাদের কি আছে, সমস্ত পরিচিত জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, ঠিক আছে। যত লিভিং অর্গানিজম আছে, যদি এককোষী হয় একটা কোষ দিয়ে গঠিত হতে পারে, যদি অনেক বৃহৎ কোনো জীব হয় সেক্ষেত্রে ওটা বহুকোষী হতে পারে, ঠিক আছে। আমরা দ্বিতীয় অপশনে চলে আসবো, এখানে উল্লেখ করা আছে, দেখো তোমরা, সমস্ত জীবিত কোষ বিভাজন দ্বারা পূর্ব বিদ্যমান কোষ থেকে উদ্ভূত। এই জিনিসটা লক্ষ্য করো সবাই, ঠিক আছে। বলছে যে প্রত্যেকটা জীব সেল, প্রি এক্সিস্টিং যে সেলগুলো রয়েছে, সেই প্রি এক্সিস্টিং সেল থেকেই ডিভিশনের মাধ্যমে অন্য একটা নতুন সেল উৎপাদন হয়, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড থিওরি। এগুলো কারা দিয়েছেন আমরা আরো ভালোভাবে নেক্সট স্লাইডে আসছি। এরপর 3 নাম্বার থিওরি, সেটা হচ্ছে কোষ হলো সমস্ত জীবন্ত প্রাণীর গঠনগত ও কার্যগত একক। আমরা সবাই মোটামুটি জানি, সবাই ছোটবেলা থেকে মানে ক্লাস 8, 9, 10 আমরা অলরেডি লাইফ সায়েন্সের যে বইগুলো রয়েছে আমরা অলরেডি সেল সম্পর্কে ধারণা নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ওটাকে জাস্ট রিভিশন করার জন্য এই ক্লাসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য। এবং এছাড়া সেল থেকে আমাদের এক্সামিনেশনে অনেক প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এরপর আমরা আসছি যে সেল থিওরি আমরা একটু আগে আলোচনা করলাম। সেল থিওরির বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন রকম ভাবে আমাদের ব্যাখ্যা দিয়েছেন। তো প্রথমে যদি আমি আসি, যে রবার্ট হুক, সবাই দেখতে পাচ্ছ রবার্ট হুক, উনি 1665 খ্রিস্টাব্দে প্রথম কি করেন, সেলের ডিসকভার করেন, সেল আবিষ্কার করেন, ঠিক আছে। তিনি প্রথম অবজার্ভ করেন যে একটা হানিকোম টাইপের একটা অংশ, যেটা কোথায় দেখতে পাচ্ছি, স্লাইস অফ এ কর্ক, একটা ছোট্ট কর্কের অংশতে উনি ওনার সরল অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে প্রথম উপলব্ধি করেন যে সেল বলে কিছু জিনিস হয়, ঠিক আছে, এবং সেটা কিরকম দেখতে, হানিকোম। ওকে, এবং এই ইয়ারটা খুব ইম্পর্টেন্ট, 1665, এই ইয়ারটা খুব ইম্পর্টেন্ট, প্রথম উনি ডিসকভার করেন, ঠিক আছে। কিন্তু উনি যে সেলটা ডিসকভার করেছিলেন ওই সেলটা ছিল মৃত কোষ, ঠিক আছে। এরপরে আমরা আসছি 1665 থেকে 1674, অ্যান্টন ভ্যান লিভেন হক, উনি কি করেন, অবজার্ভ করেন লিভিং সেলের মধ্যে যে কোনো একটা সেল যে জীবিত, ঠিক আছে, জীবিত না মৃত তো একটু আগে আলোচনা করলাম। তো উনি উনি যখন ব্যাখ্যা করেন বা উনি যখন ডিসকভার করলেন, দেখলেন যে 1674 খ্রিস্টাব্দে উনি অবজার্ভ করেন ওনার যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে কোনো একটা সেল যেটা লিভিং, ঠিক আছে, জীবিত। এরপর আমরা আসছি 1883, রবার্ট ব্রাউন, উনি কি করেছেন, আমাদের নিউক্লিয়াস সেলের যে মেন পার্ট, আমরা আসছি এরপরে, বা আমরা সবাই জানি যে সেলের যে মেন পার্ট, সেই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা প্রথম কি আবিষ্কার করেন, কে ডিসকভার করেন, সেটা হচ্ছে আমাদের রবার্ট ব্রাউন। ইম্পর্টেন্ট একটা পার্ট, লিখে নিতে পারো, নোট ডাউন করতে পারো, ঠিক আছে, রবার্ট ব্রাউন।
এরপর 1835 খ্রিস্টাব্দে ফেলিক্স ডুজাদিন উনি হচ্ছেন কি করলেন, ডিসকভার ফ্লুইড কন্টেন্ট অফ সেল। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে আমাদের সেলের মধ্যে যে একটা ফ্লুইড রয়েছে, একটা তরল পদার্থ রয়েছে, ওটা প্রথম কি আবিষ্কার করেন, উনি ওটা আবিষ্কার করেন ফেলিক্স ডুজাদিন 1835 খ্রিস্টাব্দে। ওকে, এরপর খুব ইম্পর্টেন্ট একটা মানুষ ম্যাথুইস স্লেডেন, ঠিক আছে, উনি একটা তথ্য দিয়েছিলেন। উনি তথ্য দিয়েছিলেন কি, যে উনি আবিষ্কার করলেন যে উদ্ভিদের যে সেলগুলো থাকে, ঠিক আছে, সেই উদ্ভিদ যে আমাদের উদ্ভিদের যে গঠন, যদি আমরা ব্যাখ্যা করি উদ্ভিদের যে কিভাবে গঠিত হয়, উনি প্রথম আবিষ্কার করলেন, উনি প্রথম তথ্য দিলেন যে উদ্ভিদও হচ্ছে বিভিন্ন সেল দিয়ে তৈরি। ঠিক আছে, প্ল্যান্টস অলসো মেড আপ অফ সেল। ওকে, এটা প্রথম আমাদের স্লেইডেন সেল থিওরি দিলেন। এটা খুব ইম্পর্টেন্ট ইয়ার 1838। আচ্ছা, এরপর আমাদের প্রোটোপ্লাজম সম্পর্কে যে ধারণা দিয়েছি সেটা হচ্ছে পারকিনসন 1839 খ্রিস্টাব্দে। 1838 1839 এক বছরের গ্যাপে দুটো আবিষ্কার হয়েছিল। একটা হচ্ছে উদ্ভিদ বিভিন্ন কোষ দিয়ে গঠিত, এবং প্রোটোপ্লাজম যে ব্যাখ্যাটা, যে ধারণাটা, সেই ধারণাটা আমাদের কে দিয়েছিল, পারকিনসন। আর একটা গুরুত্বপূর্ণ নাম 1839 খ্রিস্টাব্দে থিওডর সোয়ান। ঠিক আছে, আমরা একটু আগে স্লেইডেন সম্পর্কে ধারণা নিয়েছি, স্লেইডেন বিজ্ঞানী। এরপর আমরা আছি সোয়ান। তো সোয়ান এই বিজ্ঞানী, ইনি 1839 খ্রিস্টাব্দে থিওডর সোয়ান উনি ব্যাখ্যা করলেন যে স্লেইডেন যেরকম আমাদের ধারণা দিয়েছে যে উদ্ভিদ অনেকগুলি কোষ নিয়ে গঠিত বা মেড আপ অফ সেল, একই রকম ভাবে যদি আমরা ধারণা নিই, থিওডর সোয়ান উনি হচ্ছেন প্রপোজ করলেন যে অ্যানিম্যালস আর অলসো মেড আপ অফ সেল। কারণ এইগুলো তো সবই ধারণার মধ্যে ছিল, আমরা তো এর আগে জানতাম না যে সেল জিনিসটা কি। আমাদের যে মানব দেহ, আমাদের যে বিভিন্ন জীবগুলো রয়েছে, উদ্ভিদ, প্রাণী, যে সমস্ত মানে অনুন্নত থেকে উন্নত যে সমস্ত জীবগুলো রয়েছে, সেই জীবগুলো কিভাবে তৈরি হয়, তখন তো ধারণার মধ্য দিয়ে চলছে, আবিষ্কারের মধ্য দিয়ে চলছে, পর্যবেক্ষণের মধ্য দিয়ে চলছে। তো এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো প্রথম যারা দিয়েছিলেন তাদের আমরা একটা জায়গাতে জড়ো করলাম, এবং তাদের যে সমস্ত ধ্যান ধারণাগুলো, তারা যে প্রপোজ করলেন যে সমস্ত থিওরিগুলো, সেগুলোকে আমরা সেল থিওরি জায়গাতে আনছি। তো আমাদের স্লেইডেন এবং সোয়ান, উনি উনি বললেন, স্লেইডেন বললেন যে উদ্ভিদ বিভিন্ন সেল দিয়ে গঠিত। এরপর এক বছর পরে 1829 খ্রিস্টাব্দে সোয়ান বলছেন যে অ্যানিম্যালসও সেল দিয়ে গঠিত, ওনার ব্যাখ্যার মাধ্যমে, ওনার পর্যবেক্ষণের মাধ্যমে। এরপর 1845 খ্রিস্টাব্দে হেনরিক ব্রাউন উনি কি করলেন, যে সেল যে ইউনিট অফ লাইফ, বেসিক ইউনিট অফ লাইফ, এই ব্যাখ্যাটা উনি করলেন, কার্ল হেনরিক ব্রাউন। ওকে, এরপর আসছি 1855 খ্রিস্টাব্দে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসতে পারে, যে রাডলফ ভিটসাউ তিনি প্রপোজ করলেন যে অল সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, যে কোন বিজ্ঞানী ধ্যান ধারণা দিয়েছিলেন যে কোনো একটা সেল তার পূর্ববর্তী সেলের থেকে উৎপন্ন হয়, তখন আমাদের উত্তর কি হবে, রাডলফ ভিটসাউ। ওকে, এরপর আমরা আসছি আমরা বেসিক জিনিসটাকে জানবো, তারপর আস্তে আস্তে ডেভেলপ করবো। এখানে উল্লেখ করা আছে, সবাই দেখো, ইউনিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, সেলুলার অর্গানিজম মানে হচ্ছে যে সমস্ত জীবগুলো একটি মাত্র কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, তো প্রথমে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে উদাহরণ হিসেবে আছে ইউগ্লিনা, প্যারামোসিয়াম। ঠিক আছে, এরা হচ্ছে ইউগ্লিনা, প্যারামোসিয়াম, ইস্ট, এগুলো হচ্ছে অনুন্নত জীব। ঠিক আছে, তো এদের শরীরে একটি মাত্র কোষ দিয়ে গঠিত। ওকে, এরপর আসছি আমরা মাল্টি সেলুলার অর্গানিজম। আমরা সবাই জানি যে আমাদের শরীর বহু বহু অনেক আমাদের দেহের মধ্যে কোষ রয়েছে। ঠিক আছে, সেই কোষের সংখ্যা যদি আমরা বিস্তার করি, তাহলে সেই ধারণা যদি আমরা নিই, দেখা যাবে যে প্রায় 6 লক্ষ কোটি
ঠিক আছে? 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি। একটি প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি অব্দি সেল থাকে। প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে কতটা কোষ থাকে? 6 লক্ষ কোটি। কোটি থেকে 10 লক্ষ কোটি। একটি প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রায় 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি সেল থাকে। তাহলে এগুলো সবই হচ্ছে মাল্টি সেলুলার অর্গানিজম। যেমন এখানে প্ল্যান্টের নাম উল্লেখ করা আছে, অ্যানিমেলস এর নাম উল্লেখ করা আছে, ফাঙ্গাসের নাম উল্লেখ করা আছে। দে আর মেড আপ লটস অফ সেলস। ওকে, আচ্ছা, আমরা যদি মাল্টি সেলুলার অর্গানিজম আন্ডার মাইক্রোস্কোপ, যদি আমরা বিভিন্ন মাল্টি সেলুলার যে অর্গানিজম গুলো রয়েছে সেগুলোকে মাইক্রোস্কোপের আন্ডারে রাখি, তো এরকম আকৃতি দেখাবে। লিফ সেলস এরকম দেখতে হয়, মাসল সেলস, আমাদের যে পেশি সেলস রয়েছে সেগুলো এরকম দেখতে হয়। ঠিক আছে, ওকে। এরপর বলা হয়েছে যে সাইজ অফ সেলস। এটা এখান থেকেও প্রশ্ন আসে পরীক্ষায়, যে আমাদের সব থেকে ক্ষুদ্রতম সেল কোনটা, বৃহত্তম সেল কোনটা। তাহলে আমরা বিভিন্ন কোষের আকার পরিবর্তিত হয় বিভিন্ন জায়গাতে। ঠিক আছে, বিভিন্ন জীবের শরীরে বিভিন্ন রকম কোষের আকৃতি রয়েছে। তো বেশিরভাগ কোষ ছোট, খুব আণুবীক্ষণিক, আবার কিছু কিছু কোষ বড় হতে পারে, ম্যাক্রোস্কোপিকও হতে পারে। ঠিক আছে, আর কোষের পরিমাপের একক হচ্ছে আমরা এখানে মাইক্রোমিটার হিসেবে ইউজ করি। 1 মাইক্রোমিটার সমান হচ্ছে, এখানে উল্লেখ করা আছে যে 1/1000 মিলিমিটার। ওকে, এটা নোট করে না, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, আমরা যদি দেখি এখানে এই এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ক্ষুদ্রতম কোষ, সব থেকে স্মলেস্ট সেল, তাহলে এটা হবে, উত্তর হবে মাইক্রোপ্লাজমা, যা আকার হচ্ছে 0.1 মাইক্রোমিটার। 0.1 মাইক্রোমিটার, উত্তর হচ্ছে মাইক্রোপ্লাজমা। এবং সব থেকে বৃহৎ কোষ যদি আমরা বলি, তাহলে সেটা হবে উটপাখির ডিম, অস্ট্রিচের এগ, দ্য এগ অফ অস্ট্রিচ। এর সাইজ হচ্ছে 18 সেন্টিমিটার, এটা সব থেকে বৃহৎ। আচ্ছা, এবার আমরা দেখবো যে মানব দেহে, এগুলো তো দেখলাম ওভারঅল একটা ডিসকাশন করলাম। এবার আমরা দেখবো যে হিউম্যান বডিতে সব থেকে বৃহৎ, সব থেকে লম্বা, সব থেকে ক্ষুদ্র যে সেলগুলো রয়েছে, সব থেকে ক্ষুদ্রতম সেল হচ্ছে আমাদের শরীরে, সেটা হচ্ছে শুক্রাণুর কোষ। এটা হচ্ছে 5 মাইক্রোমিটার শুক্রাণু। সব থেকে বড় হচ্ছে ডিম্বাণু কোষ, এটা হচ্ছে 120 মাইক্রোমিটার। এবং সব থেকে দীর্ঘতম কোষ যেটা হচ্ছে স্নায়ু কোষ, আমরা সবাই জানি এটা 1 মিলিমিটার হয়। 1 মিলিমিটার স্নায়ু কোষ। এবার আমাদের মানবদেহে তো আরো সেল রয়েছে, যেই সেলগুলো রক্তের মধ্যে থাকে, বিভিন্ন আহ, কোষের মধ্যে, বিভিন্ন আমাদের আরো বিভিন্ন অঙ্গের মধ্যে থাকে। ঠিক আছে, তো রক্তে যদি আমরা দেখি, এখানে শেপ অফ সেলের মধ্যে যদি আমরা দেখি, সেখানে হচ্ছে দেখুন, দেখো যে এখানে আরবিসি। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসল। রেড ব্লাড কর্পাসলের সব থেকে বৃহত্তর বাইকনভের একটা মানুষের মধ্যে কৈশিকের মধ্য দিয়ে সহজে যাতায়াত করে। এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, নিউক্লিয়াস বিহীন একটা কোষ, এটা হচ্ছে আরবিসি। আচ্ছা, এরপর আসছি আমরা স্নায়ুকোষ। স্নায়ুকোষগুলো নর্মালি কি করে, আবেগ বহন করে আনে। একটা এক বিন্দু থেকে আর একটা কোষের মধ্যে, একটা স্নায়ুকোষগুলো নর্মালি এর কাজ হচ্ছে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আবেগ সঞ্চালনের কাজ করে। ঠিক আছে, আর যে হোয়াইট ব্লাড কর্পাসেল, যেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, সেটা কি করে, হোয়াইট ব্লাড কর্পাসেলের মেন কাজই হচ্ছে আমাদের বাইরে যে সমস্ত রোগ জীবাণুগুলো রক্তের মধ্যে প্রবেশ করে সেগুলোকে প্রোটেক্ট করা। তো সেই প্রোটেকশনে, যখনই সে প্রোটেকশন করবে, কোনো একটা রোগ জীবাণুকে আক্রমণ করলো আমাদের শরীরে, রক্তের মধ্যে প্রবেশ করলো,
আমাদের রক্তের মধ্যে উপস্থিত হোয়াইট ব্লাড কর্পাসেল, ওর কাজ হচ্ছে ও কি করে বিভিন্ন রকম আকৃতি, বিভিন্ন রকম শেপ নিয়ে ওই অণুজীবটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করে। ঠিক আছে? তো মানব ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসেল আকৃতি পরিবর্তন করে শরীরে প্রবেশ করা অণুজীবকে আচ্ছন্ন করতে পারে এবং ধ্বংস করে। ওকে? আচ্ছা, এরপর স্ট্রাকচার অফ সেল। আমরা যে সেলের যে ধারণাগুলো যখন আমরা নিচ্ছি, এগুলো তো অতি ক্ষুদ্র। তো এগুলো তো নর্মাল খালি চোখে দেখতে পাওয়া যাবে না, এগুলো বিভিন্ন মাইক্রোস্কোপের সাহায্যে আমাদের দেখতে হবে। তো প্রথমেই তো আর আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি। প্রথমে আমাদের তৈরি হয়েছিল অত্যন্ত সরল যৌগিক সরল অণুবীক্ষণিক যন্ত্র। তারপর আস্তে আস্তে ডেভেলপ করেছে যুগের পর যুগ, যত বিভিন্ন রকম সায়েন্টিস্টরা যত বিভিন্ন রকম পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন তাদের কার্যপ্রণালীর মাধ্যমে আরো ডেভেলপ করেছে ওগুলোকে। তো এরপর যখন আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ ব্যাপারে ধারণা করব, তখন দেখবো যে কম্পাউন্ড মাইক্রোস্কোপের এর ম্যাগনিফিকেশন পাওয়ার হচ্ছে 2000 গুণ। কোনো একটা জিনিস তাকে আমরা মাইক্রোস্কোপের আন্ডারে আনলাম, সেটা আমরা ম্যাক্সিমাম 2000 অতটা টাইম আমরা ম্যাগনিফাই করতে পারবো। ঠিক আছে? আর একটা আছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা অত্যন্ত মানে পাওয়ারফুল একটা মাইক্রোস্কোপ আমাদের মডার্ন লাইফে, মডার্ন দিনে ওটা প্রায় 5 লাখ গুণ ম্যাগনিফাই করতে পারে ইলেকট্রন মাইক্রোস্কোপ। আর এই ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে আমরা কিন্তু আমাদের সেলের যে বিভিন্ন অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোকে আমরা পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি। এবং এটা এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট দেখতে হবে যে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যে কোষের গঠন দেখা যায় সেটাকে আমরা আলট্রা স্ট্রাকচার বলি। এটাকে আমরা কি বলি? আলট্রা স্ট্রাকচার। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা চলে আসবো আমাদের যে প্রাণী সেল রয়েছে, প্রাণীর দেহে যে সেল রয়েছে, প্রাণী সেল বলবো, উদ্ভিদের যে সেল রয়েছে উদ্ভিদ সেল বলবো, তার যে গঠন যদি আমরা ধারণা নিই, তাহলে দেখা যাবে যে তার যে আকৃতিগুলো রয়েছে, আমরা প্রথমে আসি নিউক্লিয়াস, নিউক্লিওলাস, জালক, নিউক্লিয় পর্দা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, এই যে টোটাল যে ধাত্রটা রয়েছে আমরা সাইটোপ্লাজম বলছি, এগুলো স্টেপ বাই স্টেপ আসবো। যদি ওভারঅল একটা স্ট্রাকচার দেখি, তো একটা সেলকে যদি আমরা ডিভাইড করি, দেখতে পাবো যে তার যে গঠন, সেই যে গঠনটা এরকম এইরকম আকৃতি। এর মধ্যে একটা কোষের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, যে অর্গানেলি বলি আমরা ইংলিশে অর্গানেলি, তো সেই অর্গানেলি গুলো এরকম ভাবে বিন্যস্ত থাকে। তো প্রত্যেকটা অঙ্গাণু সম্পর্কে আমরা ধারণা নেবো। তো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকেই যে একটা কোষের মধ্যে যে সেন্টার অফ একদম সেন্টারে রয়েছে সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে আমাদের একটা সেলের ব্রেন বলা যায়, ব্রেন পার্ট বলা যায়। আস্তে আস্তে আমরা জানবো ওগুলো আস্তে আস্তে। প্রথমে নিউক্লিয়াস রয়েছে, এরপর আসছি আমরা গলগি বডি, দেখতেই পাচ্ছ গলগি বডি পার্ট। ঠিক আছে? তারপর ভেসিকেল সম্পর্কে ধারণা নিচ্ছি, 3 নাম্বার আমরা ভেসিকেল পাবো। মানে একটা সেলের মধ্যে অনেক রকমের ছোট 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 ভেসে থাকা অঙ্গাণু থাকে, সেগুলোকে আমরা ভেসিকেল হিসেবে গণ্য করছি। ঠিক আছে? মানে পর্দা বিস্তৃত কোষীয় অঙ্গাণু, তার মধ্যে একটা পর্দা মাত্র বিস্তৃত থাকে। এর মধ্যে প্লাজমা মেমব্রেন আসছে আমাদের। প্লাজমা মেমব্রেন সম্পর্কে ধারণা নিলে আমার একদম বাইরের যে পর্দাটা দ্বি, ঠিক আছে, দ্বি পর্দা বেষ্টিত। মাইটোকন্ড্রিয়া আছে, আমরা বললাম একটু আগে মাইটোকন্ড্রিয়া এরকম দেখতে হয়, এই যে এই পার্টটা। ঠিক আছে? এরপর আছে সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন এটা হচ্ছে আমাদের রয়েছে এখানে সাইটোস্কেলিটন, যেগুলো খালি চোখে দেখতে পাওয়া যাবে না, এগুলো ডেভেলপ আস্তে আস্তে যখন হবে তখন দেখতে হবে। মানে পরে যে স্লাইডে আছে আমাদের, ঠিক আছে, সেন্সিওল, লাইসোজোম, সাইটোপ্লাজম, এগুলো প্রত্যেকটা পার্টে আমি এর পরের স্লাইডে আছে, আমি আরো সুন্দরভাবে ব্যাখ্যা করছি। এটা প্লান্ট সেলের একটা গঠন। অ্যানিম্যাল সেল আর প্লান্ট সেলের যখন আমরা পার্থক্য করব যে অ্যানিম্যাল সেলে কি কি থাকে, প্লান্ট সেলে কি কি থাকে, তখন তোমরা আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। যেমন এখানে আমাদের সেল ওয়াল রয়েছে, সেল ওয়াল রয়েছে, ঠিক আছে, সেল ওয়াল আমরা দেখতে পাবো শুধুমাত্র আমাদের যে উদ্ভিদ কোষে। ঠিক আছে? আর এখানে ক্লোরোপ্লাস্ট দেখতে পাবো, উদ্ভিদ কোষে এগুলো দেখতে পাওয়া যায়। পরে আসছি।
নেক্সট স্লাইডে। এটা ব্যাকটেরিয়াল সেল হয়। এর গঠনটা একটু আলাদা। এর মধ্যে কিছু বেসিক জিনিস রয়েছে, যেমন ফ্লাজেলাম রয়েছে, এখানে ফ্লাজেলাম যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? নরমাল কিছু জিনিস রয়েছে যেগুলো যেমন সাইটোপ্লাজম। ঠিক আছে? এর মধ্যে কোনো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না। ঠিক আছে? বাকি যে জিনিসগুলো আমাদের যে পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে রয়েছে এখানে ব্যাকটেরিয়া, তার মধ্যে সেলের যে পার্টটা, যে বাইরের অংশটা, সেই জিনিসটা একমাত্র এখানে লক্ষ্য করতে পারছি। বাকি ওভারঅল একটা চেঞ্জ ব্যাপার আছে, কারণ এটা খুবই সিম্পল একটা সেল। আচ্ছা, স্ট্রাকচার অফ সেল। স্ট্রাকচার অফ সেল সম্পর্কে ধারণা নিতে গেলে আমাকে একটু আগে আলোচনা করলাম যে আমাদের মেইন পার্ট হচ্ছে প্লাজমা মেমব্রেন। দেখতে পাচ্ছ তোমরা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে? মেইন যে জিনিস তোমার রয়েছে নিউক্লিয়াস, এবং 3 নাম্বার হচ্ছে সাইটোপ্লাজম। এই তিনটি জিনিসের মধ্যে কোষটা বেষ্টিত। এবার যদি আমি নিউক্লিয়াস যদি আমি এক সাইডে রাখি, প্লাজমা মেমব্রেনটা এক সাইডে রাখি, যে বাকি যে পার্টটা রয়েছে, যে তরল ধাতুটা রয়েছে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। ওই সাইটোপ্লাজমে আমাদের সেলের যত রকমের কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, যেগুলোকে আমরা অর্গানেলি বলি ইংলিশ, সেই অর্গানেলি গুলো ওখানে বিস্তৃত করছে। তাদের বিভিন্ন রকম কাজ রয়েছে, তাদের বিভিন্ন রকম আকার আকৃতি গঠনগত কাজ রয়েছে, তারা বিভিন্ন রকম কাজের মাধ্যমে বিন্যস্ত থাকে। তবে পুরো জিনিসটা কার মধ্যে রয়েছে? সাইটোপ্লাজমের মধ্যে বিন্যস্ত করছে প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু। প্রথমে আসছি আমরা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে? এটা অত্যন্ত সূক্ষ্ম একটা পাতলা স্থিতিস্থাপক, ঠিক আছে, জীবন্ত অর্ধবেদ্য একটা ঝিল্লি। ঠিক আছে? এর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এটা গঠনটা কিরকম দেখতে হয়, দেখতে পাচ্ছ যে দুটো লিপিড স্তরের মাঝে যে প্রোটিন গুলো ভেসে রয়েছে, এবং এর মধ্যে কিছু কার্বোহাইড্রেট আমরা লক্ষ্য করতে পারছি। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো এর যে লিপিড অণু দুটির স্তর দ্বারা গঠিত, যেখানে হচ্ছে প্রোটিন গুলো ভেসে রয়েছে, এবং এই যে বেধ আমরা যদি লক্ষ্য করি, সে বেধ মানে যে থিকনেসটা রয়েছে 75 থেকে 110 অ্যাংস্ট্রম বলা যায়। ঠিক আছে? এবং এটা স্পেসিফিক্যালি শুধুমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা ওটাকে পর্যবেক্ষণ করতে পারি বা দেখতে পারি। এর কাজ, একটা প্লাজমা মেমব্রেনে কি কাজ হতে পারে আমরা সকলেই জানি। একটা প্লাজমা মেমব্রেনের কাজ কি হতে পারে, যে একটা প্লাজমা মেমব্রেন যেহেতু আমাদের সেলের বাইরের অংশে রয়েছে, তারা আকৃতি প্রদান করতে পারে, আকৃতি প্রদান করা এর মেন কাজ হতে পারে, মেন কাজ। এবং এর আকার বজায় রাখা, আকৃতি বজায় রাখা, কোষের অভ্যন্তরীণ যে সমস্ত বস্তুগুলো রয়েছে তা আদান প্রদানে করতে পারে, এবং এটাকে প্রকৃতপক্ষে রক্ষা করতে পারে, পুরো সেলটাকে প্রোটেক্ট করতে পারে। ওকে, আর কি কি রয়েছে এখানে? কোষের ভেতরে বাইরে প্রবেশ পথ প্রস্থান নিয়ন্ত্রণ করতে পারে আমরা জানি। আর হেমিওস্টেসিস বজায় রাখে। হেমিওস্টেসিস এই যে টার্মটা, হেমিওস্টেসিস এটা অর্থটা কি? হেমিওস্টেসিস হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা একটা স্টেডি ম্যাটার, যেটাকে বলা যায় যে হেমিওস্টেসিস হচ্ছে একটা সেলের মধ্যস্থিত যে সমস্ত কার্যপ্রণালীগুলো সম্পন্ন হয়, সেটা হতে পারে বিভিন্ন বিপাকীয় কার্য হতে পারে, বিভিন্ন আদান প্রদান হতে পারে। তো সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন ও কি করে, ওই হেমিওস্টেসিস পদ্ধতির মাধ্যমে, মানে ভেতরে যাব আভ্যন্তরীণ যে সমস্ত কার্যপ্রণালীগুলো সম্পন্ন হচ্ছে, সেগুলোকে স্টেডিলি মেনটেন করে। ঠিক আছে? তাকে মানে আন্তরক্ষা হচ্ছে একদিকে, এবং তার যে কার্যপ্রণালীগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সে পুরোটাকে প্রোটেকশন করে। এটাকে আমরা হেমিওস্টেসিস হিসেবে গণ্য করি। আচ্ছা, এরপর আসছে আমার সেল ওয়াল। ঠিক আছে? সেল ওয়াল হচ্ছে কি, সে একটি কোষের অজীব এবং বাইরের আবরণ। এটা স্পেসিফিক্যালি কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের উদ্ভিদ সেলে দেখতে পাওয়া যায় এবং ব্যাকটেরিয়া সেলে দেখতে পাওয়া যায়। তো এটা কিরকম হয়? এটা সেল ওয়াল হয় খুব শক্ত, ঠিক আছে, অনমনীয়, মানে সহজে ওটা ভাঙবে না, বা অনমনীয় মানে হচ্ছে খুব নরম, যেটাকে মোচকানো যায়, ভাঙানো যায়, মানে নিজের মতো করে আকার প্রদান করা যায়। কিন্তু অনমনীয় মানে হচ্ছে তার উল্টোটা, সহজে ওটাকে আকার প্রদান করতে পাওয়া যায় না। ঠিক আছে? এগুলো কি দিয়ে তৈরি হয়? সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়? সেল ওয়াল হচ্ছে আমাদের
স্পেসিফিক্যালি যদি আমরা ধারণা নিই তাহলে হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ আর পেকটিন, এই তিনটে জিনিস খুব হচ্ছে ইম্পর্টেন্ট। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন, এই যে স্টাইলগুলো দেখতে পাচ্ছ এখানে আঁকামাকা যে নীল রঙ, এটা হচ্ছে আমাদের পেকটিন। সেলুলোজটা হচ্ছে সবুজ, যে লাঠির মতো একটা পার্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে হেমিসেলুলোজ, যে লাল যে অংশগুলো রয়েছে সেলুলোজের সাথে কানেক্টেড, ঠিক আছে। তো এটা তো বলেই দিলাম যে পাতলা এবং পুরু বহুস্তরযুক্ত গঠন হতে পারে এবং এর বেধ হচ্ছে 50 থেকে 1000 অ্যাংস্ট্রম থেকে পরিবর্তিত হয়, ঠিক আছে। এরপর আমরা আসছি এর কাজ। যদি আমরা সেল ওয়ালের কাজ দেখতে পারি, আমরা সাধারণভাবে আমাদের বাড়ির চারিপাশে আমরা তো একটা প্রাচীর দিই, তো কোষ প্রাচীর, কোষ প্রাচীরের কাজও হতে পারে একটা প্রোটেকশন করা, ওকে বাইরের আঘাত থেকে প্রোটেক্ট করা। ও নমনীয় অনমনীয়তা যেটা রয়েছে সেটা সহজেই যদি নমনীয় যাতে না হয়, অটোমেটিক্যালি বাইরে থেকে যখন কোনো কেউ আঘাত করলে তাহলে সেটা প্রোটেকশন পাচ্ছে, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট আকৃতি, শক্তি এবং অনমনীয়তা প্রদান করে, এটা প্রথম। দ্বিতীয় যদি আসি, কোষের মধ্যে যে শুকিয়ে যাওয়া যে ব্যাপারটা, ঠিক আছে। কোষ, ও তো একটা আমাদের একটা বাড়ির চারিপাশে প্রাচীর দেওয়া হয়েছে। প্রাচীর দেওয়ার অর্থ কি? যাতে আমাদের বাইরের আক্রমণ থেকে কোনো চোর ডাকাত বা যাতে আমাদের বাড়ির জিনিসপত্র চুরিপত্র না হয়, তাহলে চুরি যাতে না হয় তাহলে আমাদের প্রোটেকশনের জন্য আমরা সেল ওয়াল করছি। তো সেল মানে আমরা সরি আমরা ওয়াল বা হচ্ছে প্রাচীর দিচ্ছি। একই রকম ভাবে কোষ কি করছে, ওর চারিপাশে একটা প্রাচীর করে নিচ্ছে, স্পেসিফিক্যালি কোথায়? ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ সেলে। তো ওই ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ সেলকে প্রোটেকশন দেওয়ার জন্য, নমনীয়তা প্রদানের জন্য আমাদের মেন জিনিস, শক্তি প্রদান করার জন্য মেন কাজে আসছে। এবং ওটাকে শুকিয়ে যেতে দেয় না, যাতে প্রাচীর অলওয়েজ প্রোটেক্ট করে, যাতে তার ভেতরের সেলটা ঠিকঠাক থাকে, ঠিক আছে। সেলের যে বাইরের প্রাচীর অংশটা শক্ত হলেও ভেতরের যে অংশটা যাতে শুকিয়ে না যায় সেটাও প্রদান করে। এবং এখানে 3 নম্বরে আমি যদি আসি, কোষের প্রসারণ নিয়ন্ত্রণে সাহায্য করে, বাহ্যিক রোগ জীবাণু থেকে কোষকে রক্ষা করে। এটা অলরেডি আলোচনা আমরা করে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা আসছি আমাদের সেলের যে মেন পার্ট, নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের আকৃতিটা কিরকম এখানে দেখতেই পাচ্ছ, একটা গোটা সেলের মধ্যে একটা মেন পার্ট যদি আমরা এখানে দেখি নিউক্লিয়াসটা দেখতে এরকম হয়, ঠিক আছে। নিউক্লিয়াসের কোনখানে অবস্থান দেখতেই পাচ্ছ, একদম মিডল পয়েন্টে। তো নিউক্লিয়াস কিরকম হয়? নিউক্লিয়াস একদম কেন্দ্রের কাছে ঘন গোলাকার দেহ হয়, ব্যাস হচ্ছে আমাদের 10 থেকে 25 মাইক্রোমিটার, ঠিক আছে। এবং এটি হচ্ছে লোহিত রক্তকণিকা, আমরা একটু আগে আলোচনা করেছি লোহিত রক্তকণিকা এবং চালনী টিউব কোষ, এইগুলো বাদ দিয়ে বেসিক্যালি সমস্ত কোষেই আমরা ওই নিউক্লিয়াসটা দেখতে পাই। এরপর আসছি আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষে ভালোভাবে উন্নত রয়েছে। নিউক্লিয়াস তো বিভিন্ন জায়গাতে রয়েছে, বিভিন্ন শরীরে রয়েছে, কোথাও উন্নত কোথাও অনুন্নত। তাদের স্ট্রাকচার অনুযায়ী, তাদের গঠনগত কার্যগত উপায় অনুযায়ী যদি বলা যায়, তাহলে সেলের মধ্যস্থিত যে নিউক্লিয়াসটা সেটা সরলও হতে পারে আবার কঠিনও হতে পারে, মানে সিম্পলও হতে পারে আবার প্রচুর ডেভেলপও হতে পারে। তো ব্যাকটেরিয়া এবং আমরা একটু আগে আলোচনা করলাম যে ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল, সেখানে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়াটাকে আমরা বলি, সেখানে খুব অনুন্নত, সেখানে আমাদের নিউক্লিয়াসটা অতটা উন্নত নয়। বেশিরভাগ কোষেই আন ইন নিউক্লিয়েটেড। আন ইন নিউক্লিয়েটেড মানে হচ্ছে ওয়ান, মানে বেশিরভাগ কোষে আমরা দেখি যে একটা মাত্র নিউক্লিয়াস রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি একাধিক রয়েছে। সেটা কোথায়? যে কি সেগুলো হচ্ছে আমাদের কঙ্কালের পেশি কোষ। এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোথায় আমাদের একাধিক নিউক্লিয়াস লক্ষ্য করা যায়? কঙ্কালের পেশি কোষ। এই কোষ, এটাকে নোট ডাউন করে রাখতে পারো, কঙ্কালের পেশি কোষে আমরা এটাকে দেখতে পাই, মানে একাধিক নিউক্লিয়াস লক্ষ্য করতে পারি কঙ্কালের পেশি কোষ। এবার যদি আমি নিউক্লিয়াস থেকে আলোচনা করি, নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে? একদম সেন্ট্রালে রয়েছে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসের বাইরে যে পর্দা রয়েছে আমরা সেটাকে নিউক্লিয়ার এনভেলপ বলছি বা নিউক্লিয় পর্দা বলছি। নিউক্লিয় প্লাজম
যে সমস্ত জালিকাগুলো রয়েছে, ঠিক আছে। আর এখানে নিউক্লিয় পোর দেখতে পাচ্ছি, মানে আমাদের একটা যে নিউক্লিয়াসের যে পর্দা রয়েছে, পর্দার মধ্যস্থিত যে সমস্ত ছিদ্রগুলো রয়েছে সেগুলোকে আমরা নিউক্লিয় পোর বলছি। আর নিউক্লিয়াসের একদম সেন্ট্রালে বা চারিপাশে যে সমস্ত তন্তুগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বলছি ক্রোমাটিন। ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন গুলো একাধিক ক্রোমাটিন যুক্ত হয়ে আমাদের ক্রোমোজোম তৈরি হয়, যেটা আমরা পরে লিখে দিচ্ছি। দেখো এখানে প্রথমেই আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে পাবো যে নিউক্লিয়াসে একটি ডবল স্তর বিশিষ্ট আবরণ রয়েছে, যেটা আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলছি, ঠিক আছে। নিউক্লিয়ার পর্দাটাকে বললাম। আচ্ছা, এর হচ্ছে পারমাণবিক ঝিল্লিতে, পারমাণবিক ঝিল্লি এটা অ্যাকচুয়ালি নিউক্লিয় পর্দা হিসেবে আমরা যদি বলি, নিউক্লিয় পর্দাতে আমরা কি দেখতে পাবো যে ৮০ থেকে ১০০ এনএম ব্যাসের ছিদ্র থাকে, ঠিক আছে। ৮০ থেকে ১০০ ব্যাসের ছিদ্র দেখতে পাওয়া যায়। আর নিউক্লিয়াসের ভেতরে বর্ণহীন ঘন রস থাকে, যেটাকে আমরা নিউক্লিয় প্লাজম বলি। যে রসটাকে আমরা বলছি নিউক্লিয় প্লাজম বলছি। আচ্ছা, এবার নিউক্লিয় প্লাজমে গোলাকার আকৃতির নিউক্লিয়াস এবং ক্রোমাটিন তন্তু নেটওয়ার্ক থাকে, একটু আগে আলোচনা করলাম দেখে। আচ্ছা, এই যে ফাইবার গুলো থাকে, যে ক্রোমাটিন তন্তুগুলো, এগুলো কি তৈরি করে? এর মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ থাকে, যেগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি ডিএনএ এবং প্রোটিন হিস্টোন দ্বারা গঠিত আমাদের যে ফাইবার গুলো থাকে, এগুলো কোষ বিভাজনের মাধ্যমে আমরা কি করি? ক্রোমোজোম উৎপন্ন হয়। একটা কোষের মধ্যে যখন নিউক্লিয়াস গুলো একটা কোষে যখন সেল ডিভিশন হয়, মানে একটা সেলে যখন ডিভিশন হয়, সেই সেল ডিভিশনের মাধ্যমে একটা সেল যখন দুটো ভাগে বা একাধিক ভাগে ভাগ হবে, তখন নিউক্লিয়াসের যে তন্তুগুলো থাকে সেগুলো ক্রোমাটিন তন্তু, সেগুলো বিভিন্ন রকম আকৃতির মাধ্যমে ক্রোমোজোমের বিন্যস্ত হবে। সেই ক্রোমোজোম গুলো আস্তে আস্তে কি হয়? ক্রোমোজোম গুলো কি বহন করে? ডিএনএ বহন করে। ডিএনএ গুলো আবার কি বহন করে? একটা জীবের যে গঠনগত তার যে নেটওয়ার্ক বলা যায়, বা তার যে ইনফরমেশন, আমার শরীরে ইনফরমেশন, যখন আমি আমার শরীর থেকে অন্য একটা নতুন জীব সৃষ্টি হবে, তখন আমার শরীরে যে ইনফরমেশনের তথ্যগুলো, আমার যে জিনগত যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমার পরবর্তী প্রজন্ম সেটাকে বহন করে নিয়ে যাবে। সেই যে জীবের সেই যে গঠনগত এককটা, সেটাকে আমরা জিন হিসেবে দেখছি। সেই জিনটা আমাদের ক্রোমাটিন তন্তু তার মধ্যে রয়েছে। এরপর আমরা আসছি এই যে আমরা একটু আগে আলোচনা করলাম যে একটা ক্রোমোজোমকে আমরা এরকম ভাবে লক্ষ্য করি, তাই তো, প্রজাপতির পাখনা এর মতো, বাটারফ্লাইসের। তো এই ক্রোমোজোমটা যদি আমরা ছাড়াই তখন দেখতে পাবো যে এটা একটা ক্রোমাটিন ফাইবার। এই ক্রোমাটিন ফাইবারকে যখন আরো জুম করে দেখবো, তখন দেখা যাবে যে এর মধ্যে হিস্টোন, আমাদের ক্রোমাটিন তন্তু এগুলোর মধ্যে কি হচ্ছে? হিস্টোন, আমরা যে গোলাকৃতি অংশটা, এই হিস্টোন প্রোটিন গুলো যখন আরো যে সূক্ষ্ম সূক্ষ্ম দড়ি দিয়ে আটকানো রয়েছে, এইটাই হচ্ছে আমাদের জিন, ঠিক আছে। এই জিন, এই যে পার্টটাকে আমরা ডিএনএ বলছি, এই ডিএনএ যে মেইন পার্ট, সেটা হচ্ছে আমাদের জিন। এর মধ্যে কি হয়? এর মধ্য দিয়ে আমাদের এই প্রজন্মে আমাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা ডেভেলপ হয়ে নেক্সট প্রজন্মের মধ্য দিয়ে ট্রান্সফার হয়, ঠিক আছে। এটা অলরেডি আমরা বলে দিলাম। তাহলে আমরা যদি নিউক্লিয়াসের কাজ সম্পর্কে আলোচনা করি, নিউক্লিয়াসের কাজ যদি আমরা দেখি, তাহলে কাজের মধ্যে আমরা প্রথমে কি আসবো? যে আমাদের শরীরের যাবতীয়, মানে আমাদের শরীর তো সেল দিয়ে গঠিত, শরীরটাকে বাদ দিয়ে আমরা সেল যেহেতু আলোচনা করছি, আমাদের একটা সেলের যে টোটাল ওভারঅল যে কাজকর্মগুলো হয়, বিপাক, প্রোটিন সংশ্লেষ, বৃদ্ধি, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে আমাদের কোষ বিভাজনের যে নিয়ন্ত্রণ, এই প্রত্যেকটা কাজই আমাদের কে করে? নিউক্লিয়াস। কারণ নিউক্লিয়াস তো একটা মেন পার্ট সেলের, ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু বলা যায়। নিউক্লিয়াস রাইবোসোম গঠনের মাধ্যমে রাইবোনিউক্লিক অ্যাসিড উৎপন্ন করে, সংশ্লেষ করে, আরএনএ কে সংশ্লেষ করে নিউক্লিয়াস। আর এবং কি করে? বংশগত তথ্য জিনে সংরক্ষণ করে রাখে। একই রকম ভাবে যখন আমরা সেল ডিভিশন করছি, মানে একটা সেল যখন ডিভিশন হচ্ছে, তার মধ্যে নিউক্লিয়াস একটা ভূমিকা রয়েছে, মেন যে ইম্পর্টেন্ট পার্ট নিউক্লিয়াস, তার যে ভূমিকা রয়েছে। একই রকম ভাবে সেখানে যেমন ডিএনএ আমাদের নাম শুনলাম, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সেটা কি করছে? আমাদের বংশ পরম্পরাকে বজায় রাখছে, ইনফরমেশন গুলো এক প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বহন করে নিয়ে যাচ্ছে, তার যে গুণ, তার যে ধারাটাকে বয়ে নিয়ে যাচ্ছে। একই রকম ভাবে আরএনএ, যে রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোজোম যখন গঠন হয়, সেটা সংশ্লেষ করে
রাইবোনিউক্লিক অ্যাসিডের মাধ্যমে বংশগত জিনকে কি করছে, সংরক্ষণ করে রাখছে। আলটিমেটলি দেখা যাবে যে কি ডিএনএ যেমন কাজ করছে, একই রকম আরএনএ সংশ্লেষও সাহায্য করছে। এরপর আছে আমার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম সম্পর্কে আমরা একটু ধারণা নিয়েছি যে আমাদের সেলের মধ্যস্থিত যে জেলির মতো থকথকে একটা পদার্থ রয়েছে, সেটাকে আমরা সাইটোপ্লাজম হিসেবে বলছি, যার মধ্যে কি আছে, সমস্ত ইনফরমেশন গুলো রয়েছে। যে প্রোটোপ্লাজমের যে অর্ধতরল, স্বচ্ছ এবং দানাদার যে নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দার মাঝে যে অবস্থান করছে, সেটাকে আমরা কি বলছি, সাইটোপ্লাজম বলছি। ঠিক আছে, তো সাইটোপ্লাজম এখানে 80% জল দ্বারা গঠিত হয়েছে, আমরা এখানে উল্লেখ করছি। প্লাজমা মেমব্রেন এবং নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, একটু আগে আমরা যে ব্যাখ্যাটা করলাম, ঠিক আছে, নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেনের মাঝে যে উপস্থিত আর কি। আচ্ছা, সাইটোসোল নামক একটি পরিষ্কার তরল অংশ দ্বারা বিভিন্ন কণা রয়েছে। আমরা যে যদি ছবিটা এখানে দেখি, ছবিটা দেখতে পেলে যে এই যে পুরো সেলটার মধ্যস্থিত যে ধাত্রটা রয়েছে, অর্গানিক গুলো প্রচুর রয়েছে, এর মধ্যস্থিত যে একটা তরল অংশ, অর্ধবেদ্ধ অর্ধ জেলি একটা থকথকে পদার্থ, সেটাকে আমরা কি বলছি, সাইটোপ্লাজম। এর মধ্যে বিভিন্ন কণা রয়েছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, লিপিড, অজৈব আয়ন, অনেক কিছু রয়েছে। আর কি আছে, এছাড়াও স্বতন্ত্র গঠন এবং ফাংশন সহ অনেক অঙ্গাণু রয়েছে এর মধ্যে। আমরা আলোচনা করেছি প্রথমেই যে নিউক্লিয়াস একটা পার্ট, সেল মেমব্রেন বা কোষের যে পর্দা সেটা একটা পার্ট, এবং আর একটা পার্ট হচ্ছে সাইটোপ্লাজম। এই তিনটে পার্ট। তো এই সাইটোপ্লাজমের মধ্যে কি রয়েছে, সমস্ত কোষীয় অঙ্গাণু রয়েছে, যেগুলো বিচরণ করছে, তাদের বিভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো পালন করছে। ঠিক আছে, এগুলো আমরা সবগুলো আলোচনা করে নিয়েছি। এরপর আসছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে এরকম একটা নিউক্লিয়াসকে ঘিরে ধরে রাখা একটা সেই ফানেলের মতো অবস্থান। ঠিক আছে, দেখতে পাচ্ছ টিউবুলার এবং ভেসিকুলার গঠন রয়েছে এর মধ্যে। কিছু নিউক্লিয়াস ঝিল্লি এর সঙ্গে সংযুক্ত রয়েছে, যেটা কি করে, অন্য একটা কোষের ঝিল্লির সাথে সংযুক্ত থাকে। এর মাধ্যমে কি হয়, এই যে ঝিল্লিগুলো গঠন হয়েছে, একটা সেলের যখন নিউক্লিয়াসের ওখান থেকে কোনো একটা আরএনএ হোক বা রাইবোজোম হোক, রাইবোজোম যেটাকে হচ্ছে এই একদম এখান থেকে সংশ্লেষ হয়ে এখান থেকে এখানের মাধ্যমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে অন্য একটা সেলের পর্দার সাথে সংযুক্ত থাকলে সেখানে ট্রান্সফার করে। ঠিক আছে, তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে নেটওয়ার্ক, একটার সাথে আরেকটা কানেকশন, এটা আমরা এখানে উল্লেখ করেছি। দ্বিতীয় অংশ আমরা এখানে বলছি নিউক্লিয়াসের ঝিল্লির সাথে, এটাও আলোচনা করলাম। আচ্ছা, আমাদের কি আছে, দু রকমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, একটা হচ্ছে এসিআর, একটা হচ্ছে আরিয়ার। ঠিক আছে, এসিআর মানে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর আরিয়ার মানে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক। একটা একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে সরল। যদি আমরা এখানে দেখি যে একটা হচ্ছে, হ্যাঁ, যেখানে হচ্ছে মসৃণ থাকবে সেটা রাইবোজোম অভাব। ঠিক আছে, এই যে পার্টটা এখানে তো একটা মসৃণ আছে, একটা সরল আছে, একটা স্মুথ। এই যে স্মুথ, এর অর্থ কি, এতে কোনো রাইবোজোম নেই, এখানে হচ্ছে রাইবোজোম বিহীন। রাইবোজোম বিহীন বলে এটা স্মুথ, আর এগুলো হচ্ছে রাইবোজোম যুক্ত বলে রাফ। ঠিক আছে, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ সম্পর্কে যদি আমরা এখানে ধারণা করি, সাইটোপ্লাজমকে আভ্যন্তরীণ সমর্থন করে। আরিয়ার সেক্রেটারি প্রোটিন এবং মেমব্রেন প্রোটিন সংশ্লেষ করে। আরিয়ার কি করে, প্রোটিন এবং মেমব্রেন প্রোটিন, ঠিক আছে, সেক্রেটারি প্রোটিন মেমব্রেন প্রোটিনকে আবার সংশ্লেষ করে, আলটিমেট আরিয়ারকে সংশ্লেষ করে, মানে প্রোটিনের সংশ্লেষণ করা। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আমরা আসছি এশিয়ার কোষের ঝিল্লির জন্য লিপিড সংশ্লেষ করে। একটু আগে আমরা বললাম যে আরিয়ার কি করে, প্রোটিন এবং মেমব্রেন, সেক্রেটারি প্রোটিন এবং মেমব্রেন প্রোটিনকে কি করে সংশ্লেষ করে। সেরকম ভাবে যদি আমরা দেখি যে এশিয়া স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও কি হয়, লিপিড সংশ্লেষ করে। একজন প্রোটিন করছে, এশিয়ার করছে লিপিড, লিপিড সিনথেসিস।
আর আরিয়ার করছে প্রোটিন। ঠিক আছে। আর একটা লাস্ট যে পয়েন্টটা রয়েছে যে লিভারের সেলে যে এশিয়ার আমাদের লিভার যে সেলটা থাকে সেখানে এশিয়ার কি করে ডিটক্সিফাই করে ড্রাগ এবং পয়জনকে। ডিটক্সিফাই মানে হচ্ছে বিষটাকে নির্মূল করে, যে এশিয়ার করে কোথায় লিভার সেলে। আমাদের লিভারে যে সমস্ত সেলগুলো রয়েছে সেখানে এশিয়ার ড্রাগ এবং পয়জন যদি কোনো বিষক্রিয়া আমাদের ঢোকে যায় শরীরের মধ্যে সেটাকে কি করে সংশ্লেষ করে, মানে সরি ডিটক্সিফাই করে। ডিটক্সিফাই অর্থ হচ্ছে টক্সিকটাকে নির্মূল করা। লাস্ট আছে আমাদের পেশিকোষ। পেশিকোষে কি করে এশিয়ার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম আয়ন সঞ্চয় করে। তাহলে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যখন আমাদের কাজের কোনো একটা যদি প্রশ্ন আসে তাহলে প্রথমে আমাদের কি থাকবে যে এশিয়ার অলওয়েজ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলার আমাদের লিপিড সিনথেসিসে সাহায্য করে। আরিয়ার মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এবং আমাদের শরীরে যে লিভার রয়েছে লিভারের মধ্যে যে সেল রয়েছে সেই লিভার সেলে এশিয়ার স্পেসিফিক্যালি এশিয়ার ও কি করে আমাদের যে শরীরে যদি কোনো ড্রাগ বা পয়জন ঢুকে যায় সেগুলোকে ডিটক্সিফাই করে। ডিটক্সিফাই অর্থ হচ্ছে আমাদের মধ্যে যে শরীরের মধ্যে যে বিষক্রিয়াগুলো প্রবেশ করে সেগুলোকে নির্মূল করা। দ্যাট মিনস ডিটক্সিফাই। এরপর আমরা আসছি গলগি বডি, খুব ইম্পর্টেন্ট একটা সেল মানে কোষীয় অঙ্গাণু অর্গানেলি। গলগি বডি সম্পর্কে যদি ধারণা নিতে হয় তাহলে আমরা জানবো যে গলগি বডিটা কি আবিষ্কার করছে। ক্যামেলিও গলগি, এটা খুবই মানে মাঝে মধ্যে পরীক্ষার মধ্যে আসে। ক্যামেলিও গলগি, গলগি কি আবিষ্কার, গলগি বডি আবিষ্কর্তা কি, তখন আমরা ক্যামেলিও গলগির নাম এখানে উল্লেখ করবো। এটা দেখতে কিরকম দেখতেই পাচ্ছ যে 5 থেকে 8 একটা ঝিল্লি যুক্ত একটা থলি স্তূপ টাইপের, তাই তো। এখানে একদিকে দেখতে পাচ্ছ সিস ফেস আছে, একটা সিস ফেস আছে আর একটা হচ্ছে ট্রান্স ফেস আছে। সিস ফেসের অর্থ হচ্ছে এখান থেকে এটা ওপেন আছে, তাই তো। এটা দেখো এটা ব্লক। তো যখন কোনো কিছু আমাদের কোষের যে সমস্ত বিপাকীয় কার্যগুলো সম্পন্ন হয়, কোষের যে বিপাকীয় কাজগুলো যখন সম্পন্ন হয় সেখান থেকে যে সমস্ত খাদ্য বলো বা আমাদের যে সমস্ত কোষের যে মানে অপচয় জাতীয় যে বর্জ্য পদার্থগুলো থাকে সেগুলো যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় তখন এখানটা ওপেন থাকে, এখান থেকে বয়ে 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 আমাদের এরকম ভাবে প্যাকিং টাইপের হয়েছে। ঠিক আছে, প্যাকিং টাইপের হয়ে ওটা আউট ট্রান্সপোর্ট ভেসিকেলের মাধ্যমে বেরিয়ে যায়। ওকে, তাহলে আমরা যদি এন্ডোপ্লাজম গলগি বডিকে যদি আমরা এখানে ব্যাখ্যা করি দেখা যাবে যে একদিকে আমরা বলে দিলাম এটা আবিষ্কর্তাকে আর এখানে কি রকম দেখতে হয়। আর বেসিক্যালি এই যে থলিগুলো সাধারণত চ্যাপ্টা এবং এগুলোকে সিস্টারেনি বলা হয়। ঠিক আছে, এগুলোকে বেসিক্যালি সিস্টারেনি, এই যে থলির মতো অংশটা রয়েছে এটাকে সিস্টারেনি বলা হয়, এই যেখানে লেখা আছে। ঠিক আছে, সিস্টারেনি। আর দুটি প্রান্ত রয়েছে আমরা আলোচনা করলাম, একটা সিসমু একটা ট্রান্সমু। ফাংশন কি কি রয়েছে, কোষের মধ্যে যে সংশ্লেষিত যে সমস্ত উপাদানগুলো সংশোধন হচ্ছে সেগুলোকে কি করে প্যাকিং করে ট্রান্সফার করে অন্য জায়গাতে। আর একটা মজার বিষয় হচ্ছে কোষের মধ্যে তো বিভিন্ন রকমের বিপাকীয় পদার্থ ঘটছে, বিপাকীয় উপচিতি বা অপচিত বিপাক হচ্ছে, সেইগুলো একটা জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার করা, প্যাকিং টাইপের করে অন্য জায়গাতে পৌঁছে দেয়া, নির্দিষ্ট জায়গাতে পাঠানো, এই সমস্ত জিনিসের জন্য গলগি বডিকে একটা একটা টার্ম দেয়া হয়, বলা হয় যে ট্রাফিক পুলিশ। ঠিক আছে, আমাদের যেমন একটা ট্রাফিক পুলিশ কি করে রাস্তাতে যখন খুব যানজট হয় তখন কি করে সঠিক সঠিকভাবে ডিরেকশনটা দেওয়া হয়, তাই তো। উনি কি করেন যদি রাস্তার মধ্যে প্রচন্ড পরিমাণে যানবাহন বয়ে চলে যায় তখন কি হয় আমাদেরকে প্রোটেক্ট করে, বাইরে থেকে বাধা দেয়, তাই তো। একই রকম ভাবে কোষের মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে বিপাকীয় মাধ্যমে তখন সেগুলোকে সঠিক জায়গাতে পৌঁছে দিতে গেলে আরেকটা সেলকে ওরকম ভাবে অঙ্গাণুগুলোকে রাইট ডিরেকশন দেয়, রাইট ডিরেকশনে পৌঁছায়। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে গলগি বডিকে কি বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল। ঠিক আছে, সেলের ট্রাফিক পুলিশ, এটা নোট ডাউন করো।
কাকে সেলে ট্রাফিক পুলিশ বলা হয়? যে গলগি বডিকে। কারণ গলগি বডি সঠিকভাবে সব জিনিসকে সুন্দরভাবে সঠিক জায়গায় বিন্যস্ত করে। আর কি কাজ করে? ভ্যাকুয়েল, সেক্রেটারি ভ্যাকুয়েল তৈরি করা, ভেসিকল তৈরি করা, প্লাজমা মেমব্রেন, লাইসোজোম তৈরি করা, এই সমস্ত কাজগুলো আমাদের গলগি বডি করে। এই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম, যদি আমরা দেখি গলগি বডির কার্যপ্রণালী, এই যে নিউক্লিয়াস থেকে যখন আস্তে আস্তে সেল ডিভিশনের মাধ্যমে, নিউক্লিয়াস থেকে যখন আমাদের ক্রোমাটিন তন্তু থেকে আরিয়া বা আমাদের রাইবোজোম বা যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলোকে আমরা রাফ ইয়ার, এসিয়ার, এখান থেকে তো আমাদের বিভিন্ন রকম উপাদান উৎপন্ন হচ্ছে। তো নিউক্লিয়াস থেকে যখন থেকে আজকে পাসিং করা এবং একটা নির্দিষ্টভাবে প্যাকিং করা, নট অনলি যে ওটাকে এটা আসছে মানে এখান থেকে আসছে মানে আমি সেটাকে যা হোক করে পাঠিয়ে দেবো, এরকম নয়। এটাকে সুন্দর করে একটা সেলের মাধ্যমে আমরা কি করে গলগি বডি ভেসিকল সৃষ্টি করে। ভেসিকল সৃষ্টি করে যদি প্রয়োজন হয় প্লাজমা মেমব্রেনের মাধ্যমে এখানে পাস করে দেয় যত কোষে অপচয় জিনিসপত্রগুলো রয়েছে। ঠিক আছে, এই যে প্যাকিং ব্যাপার, এই যে সমস্ত জিনিসগুলোর জন্য লাইসোজোম উৎপন্ন করছে, সেল মেমব্রেন তৈরি করছে, এগুলোর জন্য আমরা কি বলি? গলগি বডিকে সেলের ট্রাফিক পুলিশ। এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমরা লাইসোজোম। লাইসোজোম বেসিক্যালি আমরা যদি আলোচনা করি, এটা আবিষ্কর্তা হচ্ছে ডি ডুভে। ওকে, এটাও খুব আসে পরীক্ষায়, ডি ডুভে। বা ভে, ডুভে, ডি ডুভে। ঠিক আছে, ডি ডুভে হচ্ছে আমাদের 1955 খ্রিস্টাব্দে, 1955-এ উনি লাইসোজোমটা আবিষ্কার করেন, মানে ডিসকভার করেন আর কি, 1955। এটা ছোট্ট গোলাকার এবং একক ঝিল্লির একটা থলি দেখতে পাচ্ছ তোমরা সবাই ছবিটা। সাইটোপ্লাজমের বিভিন্ন জায়গাতে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, আর এখানে হাইড্রোলাইটিক এনজাইম দ্বারা ভরা। এর মধ্যে যে সমস্ত অঙ্গাণুগুলো থাকে সব হাইড্রোলাইটিক এনজাইম, বিভিন্ন রকম উৎসেচক, আর বাইরে একটা একটা পর্দা বিশিষ্ট মেমব্রেন রয়েছে। ওকে, আর এটা বেশিরভাগ প্রাণী কোষ এবং কয়েকটি উদ্ভিদ কোষে ঘটে, সব জায়গায় দেখতে পাওয়া যায় না। বেশিরভাগ প্রাণী কোষে থাকে এবং কয়েকটি উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়। তো এ কি করে? লাইসোজোম হচ্ছে বড় যে সমস্ত অণু সেগুলোকে হজম করতে পারে। ঠিক আছে, যে কারণে যখন আমরা লাইসোজোমকে এই হিসেবে দেখব, দেখা যায় যে ও নিজের যে অঙ্গাণুগুলো রয়েছে, এই যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো, ও নিজেকেই হজম করে ফেলে, এর ফলে ওর নিজের মৃত্যু ঘটে। এই জন্য আমরা লাইসোজোমকে কি বলি? আত্মঘাতী থলি বলি। নিজেকেই নিজে খুন করে ফেলছে, নিজের যে কতটা ইম্পর্টেন্স সেটা বুঝতে পারে না। তো যে কারণে একে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলি। ঠিক আছে, সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। এরপর আমরা আসবো ভ্যাকুয়াল। যদি আমরা ভ্যাকুয়াল সম্পর্কে ধারণা নিই, ভ্যাকুয়াল হচ্ছে একটা আদর্শ কোষের সাইটোপ্লাজমে আবরণী বেষ্টিত, একটা আবরণ থাকবে নিশ্চয়ই, যে সাইটোপ্লাজম বিহীন গহ্বরের মতো অবস্থান। ঠিক আছে, গহ্বরের মতো একটা অঙ্গাণু রয়েছে, যেখানে কি থাকে? বিভিন্ন ওই সেলের উপস্থিত বিভিন্ন রকমের বিপাকীয় পদার্থগুলো থাকতে পারে, আর যেগুলো প্রয়োজন নেই, এবং কিছু তরল পদার্থ উপস্থিত থাকে। যেমন এখানে উদাহরণস্বরূপ এখানে লেখায় রয়েছে যে উদ্ভিদ কোষে ভ্যাকুয়ালগুলি বড় হয় এবং প্রাণী কোষে তুলনামূলক ছোট হয়। আর এটা নর্মালি ভ্যাকুয়াল কি হয়? ভ্যাকুয়ালের মধ্যে তো খুব একটা বেশি টাফ ব্যাপার নেই, খুব নরম প্রকৃতির হয়, যে কারণে মানে খুব নমনীয় হয়, যে কারণে কি হয়? ও হচ্ছে সংকোচন এবং
সংকোচনশীল হতে পারে বা অসংকোচনশীল হতে পারে, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওটা সংকোচন হয়, আবার মাঝে মধ্যে দেখা যায় অসংকোচন হয়, মানে ঠিক আছে। ফাংশন যদি আমরা দেখি, এই বর্জ্য পণ্য সব বিভিন্ন পদার্থ সংরক্ষণ করে রাখে, একটু আগে আলোচনা করলাম। কোষের যে অসমোটিক চাপ সেটাকে বজায় রাখে। কোষের যে অসমোটিক চাপ রয়েছে, যে অবিশ্রবণীয় যে চাপটা রয়েছে সেটাকে বজায় রাখে। অ্যামিবা কোষে খাদ্য কণা সংরক্ষণ করে রাখে, আর উদ্ভিদ কোষে রসস্ফীতি বা অনমনীয়তা প্রদান করে, ঠিক আছে। উদ্ভিদ কোষে এটা খুবই মানে অসংকোচনশীল যাই টাইপের হয়, যাতে কি অনমনীয়তা প্রদান করে। আর উদ্ভিদ কোষে আরেকটা কি হয়, রসস্ফীতি হয় আর কি, রসস্ফীতি। ওকে, এরপর আমরা আসছি মাইটোকন্ড্রিয়া, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়ার যে গঠন দেখতে পাচ্ছি, একটা টিউবের মতো দেখতে, ঠিক আছে, একটা টিউবের মতো দেখতে। এর মধ্যে যে সমস্ত যে আঁকা বাঁকা যে রাস্তাগুলো রয়েছে সেটাকে আমরা কি বলি, ম্যাট্রিক্স। এই যে পার্টটাকে আমরা ম্যাট্রিক্স বলছি, এই পার্টটা ম্যাট্রিক্স বলছি। আর এই যে আমাদের গঠন রয়েছে, এই যে ভাঁজগুলো রয়েছে, এগুলোকে আমরা কি বলছি, ক্রিস্টি বলি, ক্রিস্টি। আমরা সবাই পড়েছি, ক্রিস্টি বলি। এটা আউটার মেম্বার, একটা মেমব্রেন, একটা কোষীয় অঙ্গাণু বাইরে যে পার্ট, আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, দুটো পার্ট হয়ে গেল। এখানে ক্রিস্টি বলছি আমরা, যে এগুলো রয়েছে। আর এই পুরো ধাত্রটা আমরা বলছি ম্যাট্রিক্স। আর এর মধ্যে কি রয়েছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোসোম। সব থেকে মজার বিষয় হচ্ছে, আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, এটিপি, ঠিক আছে, এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, এটিপি আমরা প্রথমে দেখে নিলাম যে এটা আকৃতি কিরকম আছে, দেখতে কিরকম, এর মধ্যে কি কি থাকে, ঠিক আছে, এগুলো সবই আলোচনা করে ফেললাম। যদি আমরা ফাংশনের দিকে আলোচনা করি, তখন দেখতে পাবো যে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়। যেই জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি, কোষের শক্তি ঘর বলি। প্রত্যেকটা অঙ্গাণুর একটা একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেই রোলগুলো ওরা প্লে করে, এবং তাদের একটা স্পেসিফিক নামও আছে। এই নামগুলোর ভিত্তিতে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা কোষের শক্তিঘর কাকে বলি, মাইটোকন্ড্রিয়াকে বলি। কোষের শক্তিঘর বলছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের এটিপি সমৃদ্ধ যৌগ, এটিপি সংশ্লেষ করে, এটিপি অনুজীবিত কোষের অত্যাবশ্যক কার্যকলাপের জন্য শক্তি প্রদান করে, এগুলো সবই আলোচনা হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি, নেক্সট স্লাইডে। প্লাস্টিড, প্লাস্টিড কিরকম দেখতে হয় দেখতেই পাচ্ছ, যে এখানে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, অনেকগুলো, তিনটে প্লাস্টিড রয়েছে। সেই ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, তাদের মধ্যে যে পার্ট গুলো রয়েছে, এদের যে কার্যপ্রণালীগুলো রয়েছে আমরা দেখবো একটা একটা করে। প্লাস্টিডটা দেখতে কিরকম হয়, একটা ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। অর্গানেল মানে আমরা বারবার বলছি অর্গানেলি, আমরা ইংলিশে কোষের মধ্যে উপস্থিত অঙ্গাণুগুলোকে অর্গানেলি বলি। প্লাস্টিড হচ্ছে একটা ডবল মেমব্রেন সম্পন্ন একটা কোষীয় অঙ্গাণু, যেটা হচ্ছে কি করে, আমাদের গাছপালা, শ্যাওলা, এদের কি হয়, এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আবার বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে আমরা লক্ষ্য করি, বিভিন্ন শস্যের মধ্যে, সেখানেও আমরা সংরক্ষণ যখন ওরা করে খাবারের মধ্যে, বিভিন্ন বীজের মধ্যে, বিভিন্ন খাবারের মধ্যে, তখন সেগুলো আমরা সেখানে লক্ষ্য করতে পারি প্লাস্টিককে। আর এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রঞ্জক থাকে। তো এই যে তিনটে আমাদের প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট কোনটা, ক্লোরোপ্লাস্ট কোনটা, লিউকোপ্লাস্ট কোনটা, সেটা আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্টেশনে দেখা যাচ্ছে যে ক্রোমোপ্লাস্ট খুব ইন্টারেস্টিং লাগে দেখতে, খুব ঝকঝকে ছবি। তো ক্রোমোপ্লাস্ট, প্রথমে আমরা দেখবো যে ক্রোমোপ্লাস্টের মধ্যে কি থাকে, একটা রঞ্জক থাকে। ক্রোমোপ্লাস্ট হলো প্লাস্টিক যা রঞ্জক উপাদান এবং সঞ্চয় করে, ঠিক আছে, রঞ্জকে যেমন থাকছে সঞ্চয় সেরকম করছে। আর এগুলো কি হয়, পাতা, ফল, ফুল, সবজি, এদের মধ্যে যে রংটা থাকে, কালার,
সেটার জন্য দায়ী কে? ক্রোমোপ্লাস্ট। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন এখানে ক্যারোট দেখতে পাচ্ছি, এতে কি পিগমেন্ট থাকে? ক্যারোটিনি। ঠিক আছে, গাজরের মধ্যে এটা থাকে। আমের মধ্যে যে পিগমেন্ট থাকে সেটা হচ্ছে জ্যান্থোফিল। এটাকে নোট ডাউন করে নেবে সবাই, যে ম্যাঙ্গোর মধ্যে জ্যান্থোফিল থাকে, পিগমেন্ট কালারের জন্য দায়ী, এবং ক্যারোটের মধ্যে ক্যারোটিন থাকে। আর টমেটোর মধ্যে থাকে লাইকোপিন। এগুলো মাঝে মধ্যে মাল্টিপল চয়েস প্রশ্নে আসে, তাই মানে পরীক্ষার ক্ষেত্রে আসে। জ্যান্থোফিল কোথায় থাকে, কোন মানে ফলের মধ্যে আমরা দেখতে পাই যায়, উদাহরণ দিয়ে দিল, এরকম এরকম এরকম। ঠিক আছে, এর পরের স্লাইডে আসছি। লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে অ্যাকচুয়ালি বর্ণহীন প্লাস্টিক, এবং এর প্রধান কাজ হচ্ছে সঞ্চয় করা। আমরা একটু আগে আলোচনা করলাম 3 ধরনের সেল। তো যখনই আমরা আলোচনা করছি দেখছি পটেটো টিউবাস এর মধ্যে যে কি থাকে, স্টার্চ হিসেবে থাকে, স্টার্চ। পটেটো টিউবাস যখন আমরা দেখছি, পটেটোর মধ্যে যে প্লাস্টিকের যে পার্টটা থাকে সেটা স্টার্চ হিসেবে থাকে, স্টার্চ হিসেবে সঞ্চয় হয়। পটেটো টিউবাস হচ্ছে স্টার্চ। আচ্ছা, এরপর যখন আমরা ভুট্টা সম্পর্কে, প্রোটিন থাকে আমাদের খাদ্যের, এটা আর ক্যাস্টর সিডে থাকে কি, অয়েল। এগুলো কি সঞ্চয়ী প্লাস্টিকের কাজ। ঠিক আছে, আর যেটা হচ্ছে লিউকোপ্লাস্ট, যখন আমরা আলোচনা করছি, লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, বর্ণহীন দেখতে পাচ্ছি, এবং এদের প্রধান কাজ হচ্ছে সঞ্চয় করা। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছ, গ্রিন ব্যাপারটা, ক্লোরোপ্লাস্ট মানে ওখানে ক্লোরোফিল উপস্থিত রয়েছে। এটা হচ্ছে ডাবল মেমব্রেন বাউন্ড একটা, মানে একটা ডবল পর্দা বিশিষ্ট একটা কোষীয় অঙ্গাণু, মানে কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, সাধারণত গোলাকার আর ডিসকলয়েড টাইপের হয়, এরকম টাইপের। যদি আমরা এটাকে ব্যাখ্যা করি, দেখা যাবে যে এটা আউটার মেমব্রেন একটা ক্লোরোপ্লাস্টের, এর ভেতরে থাইক্লয়েড রয়েছে, ইনার মেমব্রেন রয়েছে। আর এই যে পার্টটা, এটাকে আমরা বলছি, দুটো পার্টটাকে গ্রানাম বলছি। আর এর ভেতরে থাকে আমাদের স্ট্রোমা। তো এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটি, প্রত্যেকের কাজ রয়েছে। ঠিক আছে, তো যদি আমরা কাজগুলো সম্পর্কে ধারণা নিই, দেখা যাবে যে গ্রানা একটা থাইক্লয়েড স্টুপ রয়েছে, ইনার মেমব্রেন রয়েছে, থাইক্লয়েড গ্রানাম রয়েছে, স্ট্রোমা রয়েছে। এদের কাজ স্পেসিফিক্যালি দেখা যায় যে খাদ্যের আকারে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। আমাদের ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে, সরি ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্যের আকারে আলোক শক্তিকে রাসায়নিক শক্তি রূপান্তরিত করা। আর আমরা দেখতেই পাই যে পাতা, কাণ্ড, সবজিতে সবুজ রং দেয় আমাদের ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল, এখানে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল, ক্লোরোফিল উপস্থিত থাকার কারণে আমাদের পাতা, কাণ্ড, সবজিতে সবুজ রং প্রদান করে। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, এখানে আর বিশেষ কিছু নেই। নেক্সট স্লাইডে আসছি। এরপর আছে আমার সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা দেখতে কিরকম একটা ইউনিক টাইপের লাগছে না, একটা সোনার খনির মতো লাগছে, সোনার টুকরোর মতো লাগছে। তো এটা বেসিক্যালি দেখা যায় যে একটা মাইক্রো টিউবুল, অতি ক্ষুদ্র একটা টিউবুল টাইপের একটা। আর এখানে সেন্ট্রোজোম ম্যাট্রিক্স, আর এগুলোকে সেন্ট্রিওল বলছি। এগুলো হচ্ছে কি করে, সমকোণে বিন্যস্ত করে এরকম ভাবে। দেখতে দেখে বোঝা যাচ্ছে। তো এগুলো বেসিক্যালি কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের সেন্ট্রোজোম নিউক্লিয়াসের কাছে যে ঝিল্লিগুলো থাকে সেখানে থাকে। আর এগুলো হচ্ছে সেন্ট্রিওল, আমরা বললাম এগুলো দুটো, একটা পার্টকে আমরা সেন্ট্রিওল বলছি, দুটো পার্টের একটা পার্টকে আমরা সেন্ট্রিওল বলছি। আচ্ছা, এরপর আমরা কি দেখছি, যে সেন্ট্রিওলটা আমরা যদি ছবিটা দিকে লক্ষ্য করি, দেখা যায় ফাঁপা, তাই না? ফাঁপা দেখতে না এটা, ফাঁপা নলাকার কাঠামো বিশিষ্ট মাইক্রোটিউবুল। আর 3 নাম্বার, আমরা 4 নাম্বারে আসছি, যে সেন্ট্রিওল গুলি একে অপরের সাথে সমকোণে সাজানো থাকে, একটু আগেই বললাম। এরপর যদি আমরা কাজগুলোর দিকে ফোকাস করি, কাজ কাজ হচ্ছে সেন্ট্রিওজোমের কাজ হচ্ছে স্পিন্ডেল ফাইবার তৈরি করা। যে বাঁকানো স্পিন্ডেল ফাইবার তৈরি করে, যেটা হচ্ছে কি করে, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে চলাচলে সাহায্য করে, সিলিয়া এবং ফ্লাজেলা গঠনেও সাহায্য করে। ঠিক আছে, এখানে এটা ইম্পর্টেন্ট,
যে স্পিন্ডেল ফাইবার তৈরি করে যা কোষ বিভাজনের সময় ক্রোমোসোমকে চলতে সাহায্য করে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট রোল। সাইটোস্কেলিটন প্রত্যেকটা, আমরা যদি আমাদের মানবদেহ দেখি, আমাদের যেমন স্কেলিটন রয়েছে, হাড় রয়েছে, গঠন, এটা হাড়ের গঠন রয়েছে, সেরকম সেলের একটা স্কেলিটন রয়েছে, তাকে আমরা সাইটোস্কেলিটন হিসেবে গণ্য করি। তো সাইটোস্কেলিটন সম্পর্কে যদি আমরা বলি যে মাইক্রোটিউবুলস এবং মাইক্রোফিলামেন্ট দ্বারা গঠিত একটা সেলের যে সাইটোস্কেলিটন। মাইক্রোটিউবুল হলো একটা টিউবুলিন নামক প্রোটিন, যেটা ফাঁপা। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেল মেমব্রেন এখন আছে, এই যে মাইক্রোটিউবুল আমরা এগুলোকে বলছি, এই লাল অংশটাকে আমরা বলছি মাইক্রোটিউবুল, ঠিক আছে। আর এই যে মাইক্রোফিলামেন্ট, তার থেকেও সহজ অংশ রয়েছে, এই যে মাইক্রোটিউবুল এবং মাইক্রোফিলামেন্ট, এটা ওভারঅল একটা যে পার্ট, আমাদের শরীরের যেমন একটা হাড়ের গঠন রয়েছে, সেরকম সেলেরও একটা নির্দিষ্ট গঠন রয়েছে, সেটাকে আমরা সাইটোস্কেলিটন হিসেবে ঘোষণা করছি বা গণ্য করছি। এদের কাজ কি? আমাদের শরীরে যেমন স্কেলিটন কি করে, আমাদের শরীরের গঠনটাকে ঠিক রাখে, সেরকম ভাবে একই রকম ভাবে কোষের আকৃতি নির্ণয় করে। একটা কোষ কিরকম দেখতে হবে, লম্বা না বেঁটে, না গোলাকৃতি, না ফাঁপা বা টিউবুল আকৃতি, সেই যে আকৃতি, সে আকৃতি প্রদান করার মেন কাজ হচ্ছে সাইটোস্কেলিটন। কোষে কাঠামোগত শক্তি প্রদান করে, ঠিক আছে। একটা গঠনগত একটা আকৃতি আমাকে দিচ্ছে, কিরকম আকৃতি হচ্ছে, আর কাঠামোটাও হচ্ছে আমাদের নির্ণয় করে। কোষে কাঠামোগত শক্তি প্রদান করে। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রেসপন্সিবল ফর সেলুলার মুভমেন্ট। একটা সেল কিভাবে মুভমেন্ট করবে তার জন্য সে রেসপন্সিবল। কে রেসপন্সিবল? সাইটোস্কেলিটন, ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে মোটামুটি জানতে পারলাম যে ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, বেসিক্যালি কি হয়, ইউক্যারিওটিক সেল একটু উন্নত, প্রোক্যারিওটিক একটু অনুন্নত আর কি। তো যদি আমরা এটাকে ব্যাখ্যা করি, যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, দেখা যাবে নিউক্লিয়াস কি হচ্ছে প্রোক্যারিওটিক সেলের অনুন্নত। আবার আলোচনা করেছি এটা আদি কোষ, এটা আদর্শ কোষ, নিউক্লিয়াস খুব ভালোভাবে বিকশিত। আর একটি মাত্র ক্রোমোজোম থাকে কোথায়? প্রোক্যারিওটিক সেলে। আর এখানে কি থাকে? একাধিক ক্রোমোজোম থাকে। আর এখানে হচ্ছে ঝিল্লি আবদ্ধ যে সমস্ত কোষাঙ্গাণু উপস্থিত থাকে, ঝিল্লি আবদ্ধ, এখানেও উপস্থিত থাকে, এখানেও ঠিক আছে, একসেপ্টেবল, বোথ আর ইকুয়াল। সরি, আমি ভুল বললাম, এখানে ঝিল্লি আবদ্ধ অর্গানেল উপস্থিত থাকে না, অনুপস্থিত, এটাতে উপস্থিত থাকে। কারণ আমরা আদর্শ কোষে দেখতে পাই যে একটা সেল মেমব্রেনের ভেতরে, সেল পর্দা, একটা কোষীয় পর্দার ভেতরে সমস্ত কোষাঙ্গাণু সুন্দরভাবে বিন্যস্ত আছে, কিন্তু প্রোক্যারিওটিক সেটা অনুপস্থিত। এর আকার কত হয়? এর আকার খুবই ক্ষুদ্র, খুবই অনুন্নত, অত্যন্ত ক্ষুদ্র, 0.5 থেকে 5 মাইক্রোমিটার, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের 5 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়। এর উদাহরণ কি আছে আমাদের? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। আর এখানে হচ্ছে আমাদের সমস্ত রকমের জীব, অল লিভিং অর্গানিজম। এবার এসে গেছি আমরা অ্যানিম্যাল সেল এবং প্ল্যান্ট সেল। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে কোন 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 সেলে কি অনুপস্থিত থাকে, কোন সেলে কোনটা মানে থাকে না, কোনটা থাকে, সেটা আমরা আলোচনা করছিলাম। তো যখন আমরা অ্যানিম্যাল সেল দেখলাম, এটা কি হয়, এটা আকারে খুবই ক্ষুদ্র, সাধারণত ছোট হয় আকারে এই সেলগুলো, আর একটু বড় হয় প্ল্যান্ট সেলগুলো। কোষের প্রাচীর এখানে নেই, অ্যানিম্যাল সেলে কোনো থাকে না কোষ প্রাচীর, আলোচনা করলাম। আর এখানে হচ্ছে প্ল্যান্ট সেলে আমাদের কি থাকে? কোষ প্রাচীর উপস্থিত থাকে। প্ল্যান্ট সেলে আমরা একটু আগে পড়েছি যে প্লাস্টিড বিদ্যমান থাকে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এগুলো একটু আগে পড়লাম। কিন্তু অ্যানিম্যাল সেলে সেটা অনুপস্থিত, কমন ব্যাপার। আচ্ছা, এখানে ভ্যাকুয়াল আকারে ছোট এবং সংখ্যায় কম, একটা প্রাণী সেলে ভ্যাকুয়াল গুলো কম থাকে এবং ছোট থাকে, কিন্তু উদ্ভিদ সেলে এগুলো সংখ্যায় বড় থাকে এবং অনেক থাকে। এখানে সেন্ট্রিওল বিদ্যমান, ক্রোমাটিন, ক্রোমোজোম যেগুলো উৎপন্নকারী ব্যাপারগুলো রয়েছে, সেখানে সেন্ট্রিওলটা কাজ করে অ্যানিম্যাল সেলে, বাট প্ল্যান্ট সেলে তো এটা অনুপস্থিত, ঠিক আছে। তো মোটামুটি আমরা একটা ওভারভিউ পেলাম, সেল জিনিসটা কি, সেলের মধ্যে কি 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 রয়েছে, সেলের যে
প্রথমে আমরা জানতে পারলাম যে সেলের যে থিওরিটা, সেল থিওরি কারা দিয়েছিল, কে প্রথম সেল আবিষ্কার করেছিল, সেলের থিওরি গুলো কোন কোন বিজ্ঞানী দিল। যদি আমরা একটা জিস্ট হিসেবে দেখতে পেলাম যে সেল কাকে বলে, সেলের মধ্যে কি কি রয়েছে, সেলের থিওরিতে আমরা কি কি জানতে পারলাম, কে কোনটা আবিষ্কার করেছে, এবং সেলের মধ্যে যে ইম্পর্টেন্ট রোল আমাদের নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, সেল মেমব্রেন, সেই তিনটে জিনিসের যে উপাদান, তিনটে জিনিসের যে গঠনগত কার্যগত যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম, এবং সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত আরো যে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট রোল তারা প্লে করে, তারা বিভিন্ন নামে বিচরণ করে, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো খুব ইউনিক বলে তাদের দিকে বিভিন্ন রকম নামে আমরা প্রদান করি বা নাম দিয়েছি খুব সুন্দরভাবে। তো এই জিনিসগুলো আমরা আজকে জানতে পারলাম, একটা সেলের ওভারভিউ, মোটামুটি একটা সেল স্ট্রাকচার, সেলের যে ওভারভিউ আমরা মোটামুটি একটা জানতে পারলাম। তো ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম আমরা। সবাইকে থ্যাংক ইউ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আগামী ক্লাসটা সেল ডিভিশন সম্পর্কে আমরা ধারণা লাভ করব, মাইটোসিস মিওসিস কিভাবে সেল ডিভিশন করা হয়। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।